হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেবো এবং ডেথ নোটের আজকে 15 নম্বর এপিসোড সম্পর্কে আজকে আমরা জানবো। এবং এই 15 নম্বর এপিসোড ভাই সিরিয়াসলি খুবই স্পেশাল। মানে আমি মুখে বলছি না, তুমি যখন 15 নম্বর এপিসোডটা দেখবে তখনই বুঝতে পারবে। আর আমরা দুঃখিত মাঝখানে একদিন ভিডিও আসেনি, কারণটা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না, যার জন্য আমি ভয়েস দিতে পাইনি। আর আমরা জেনারেলি অনলি জাপানিজ এবং র্যান্ডম অ্যানিমেশনের যে ভিডিওগুলো সেগুলো আমরা সেম ডেতে কাজ করে সেম ডেতে আমরা রিলিজ দিই, যার জন্য হয় কি 7টা 8টার সময় রিলিজ হয়। তবে আজকের ভিডিওটা আগে রিলিজ হওয়ার কারণ হচ্ছে আজকে আমি আগের দিন রাত্রে ভিডিওতে রেখেছিলাম, যার জন্য এটা একটু আগে রিলিজ দিতে পারছি। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করবো। তবে তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তোমরা যারা ডেথ নোটের ফ্যান রয়েছো তারা যদি লাইট ইয়াগামি এবং মনে করো শিনিগামি, রিওক এবং র্যামের যদি অ্যাকশন ফিগার চাও সেটার প্রি অর্ডার করতে পারো। আর প্রি অর্ডার করার জন্য তোমাদের যেতে হবে হচ্ছে আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি প্রি অর্ডার করলে আমরা পরবর্তী 20 দিনের মধ্যে সেটা বাইরে থেকে এনে দেবো। তবে 20টার অর্ডার না হলে হয় কি আনা খরচ অনেক বেশি পড়ে যায়। ধরো একটা অ্যাকশন ফিগারের দাম হচ্ছে চীনে 300 400 500 600 এরকম টাকা, কিন্তু সেটা যখন তুমি একটা আনতে যাবে খরচ পড়বে হচ্ছে 2000 3000 4000 টাকা পর্যন্ত। এই জন্য একটা আনা খুবই ডিফিকাল্ট। বেশি করে আনলে হয় কি অনেক বড় বড় কোম্পানি থাকে, তাদের মালের মধ্যে ওই মালটা ঢুকিয়ে দিয়ে আনা যায়। তো যাই হোক, তোমরা যারা নারুতো ফ্যান রয়েছো, ওয়ান পিস ফ্যান রয়েছো বা যে এনিমির ফ্যান রয়েছো, তোমরা করতে পারো কি র্যান্ডম স্টোরে গিয়ে প্রি অর্ডার করে রাখবে। প্রি অর্ডার করতে তোমাদের কোনো টাকা খরচ হবে না, জাস্ট মৌখিক অর্ডার করলেই হবে। আর তারপর আমরা সেই অ্যাকশন ফিগারগুলো তোমাদের এনে দেবো। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাবো। তবে অনেকদিন বিজ্ঞাপন দেওয়া হয় না, 4-5 দিন হয়ে গিয়েছে। তো আমরা বিজ্ঞাপনটা প্লে করে দেবো। আর আজকের বিজ্ঞাপন আমি ডুরাশন দিচ্ছি, কারণ আমি ওই কোম্পানিকে বলে দিয়েছি আপনার ইচ্ছে হলে আমার সাথে কাজ করেন, না করলে না করেন, আমি ডাইরেক্ট আমার অডিয়েন্সদের আমি পাঠাতে পারবো না আপনার ওয়েবসাইটে অ্যাপে। যদি কারো অ্যাকাউন্ট ইচ্ছা থেকে তারা যদি যায় তাদের ব্যক্তিগত ব্যাপার। তো তোমাদের আমি আবারও বলছি, আমরা যারই বিজ্ঞাপন দিই না কেন, সেটা যে কোনো ওয়েবসাইট, যে কোনো ট্রেডিং অ্যাপ বা যাই হোক না কেন, তোমরা কখনোই সেখানে যাবে না। যা কিছুর বিজ্ঞাপন আসুক না কেন, শুধুমাত্র আমার র্যান্ডম স্টোরে বিজ্ঞাপন দিলে যাবে আর কি। অ্যাকচুয়ালি অনলাইনে যেসব আর্নিং সাইট রয়েছে সবগুলো স্ক্যামে ভরা এবং সব জায়গা থেকে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। তো তোমরা যে ইউটিউব চ্যানেলে দেখো না কেন, সেটা হিন্দি হোক, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, ইংলিশ হোক, তোমরা লোভে পড়ে সেই সব ওয়েবসাইট, অ্যাপ এবং ট্রেডিং সাইটে অবশ্যই যাবে না। তো যাই হোক, আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই র্যাম লাইটকে বলে, আমি এলকে মারবো, কিন্তু কবে মারবো বলো, তুমি শুধু আমাকে বলো, তুমি শুধু আমাকে এলের কাছে নিয়ে চলো, আমি তখন ওকে মেরে ফেলবো। লাইট বলে কালকে, কিন্তু এর আগে আমার একটু ভাবতে হবে, আমি আজকে রাত্রের মধ্যে বলে দেবো কখন মারতে হবে, কিন্তু মনে রেখো যা কিছু হয়ে যাক না কেন আমি না বলা পর্যন্ত কিন্তু তুমি এলকে মেরো না। র্যাম বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর লাইট করে কি মিশার কাছে তার ফোন নম্বর চাই, আর মিশা এতে এক্সাইট হয়ে যায় এবং বলে তুমি আগে চাওনি কেন, আর বলো তুমি আমাকে কবে কল করবে, কখন কল করবে। লাইট তখন বলে তুমি বোঝার চেষ্টা করো, এত পাগল হয়েও না, আমি পুরো নজরবন্দির মধ্যে রয়েছি, ওরা হয়তো আমার ফোনের মধ্যেও ট্র্যাক করে রেখেছে। মিশা তখন বলে আমার 3টা ফোন রয়েছে, তাহলে এখান থেকে একটা ফোন তুমি নিয়ে নাও। লাইট বলে এটা তো খুবই ভালো হয়, আর আমি ওই ফোনটা সুইচ অফ করে রাখবো, যখন শুধুমাত্র কোনো ইম্পর্টেন্ট কথা বলার প্রয়োজন হবে তখন আমি বাড়ির বাইরে গিয়ে তোমাকে কল করবো। আর মিশা তখন জিজ্ঞাসা করে তুমি কখন কল করবে, কখন কল করবে। লাইট বলে কাল, আর আমি কাল তোমাকে ফোন করে বলবো যে এলকে সত্যি মারতে হবে কি না। তো মিশা অনেক এক্সাইটেড হয়ে যায়। আর লাইট বলে তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু মিশা বলে এখন তো মাত্র সন্ধ্যা 7টা বাজে, কেবলমাত্র আমাদের সময় শুরু হলো, এটাই তো রোমান্সের সময়, কত সুন্দর মৌসুম আজ, কত সুন্দর একটা সন্ধ্যা, চিন্তা করো ভাই আমি যদি লাইটের জায়গায় থাকতাম। তো যাই হোক, লাইট তখন কোনো কথা না বলে মিশাকে একটা কিস করে এবং বলে যাও এবার বাড়ি যাও। আর মিশা ঠান্ডা হয়ে যায়, বলে ঠিক আছে। চিন্তা করো মিশা কেমন ভালোবাসে লাইটকে। আর এরপর লাইট বলে শোনো, এরপর থেকে বাইরে তুমি র্যামের সাথে যখন কথা বলবে আশেপাশে চেক করে দেখবে কোনো মানুষ আছে কিনা, তোমাকে কেউ দেখছে কিনা, আর কথা বলার সময় ধীরে ধীরে কথা বলবে। আর আমি যখন রিওকের সাথে কথা বলি এভাবেই কথা বলি, তা না হলে আমাদের কেউ সন্দেহ করবে যে আমাদের সাথে কেউ রয়েছে। তো মিশা বলে আচ্ছা ঠিক আছে। আর এই কথা বলে মিশা সেখান থেকে চলে যায়। আর এরপর লাইট রুমে চলে আসে আর ভাবতে থাকে সত্যিই কি কাল আমার এলকে মারা উচিত, কারণ এল এখনো মানুষের সামনে আসেনি। তো এল যদি এখন মারা যায় সমস্ত সন্দেহ আমার উপরে আসবে যে আমিই কিরা। আর রিওক তখন ভাবে আমি ভেবেছিলাম তুমি এর জন্য এলকে মারতে অস্বস্তি বোধ করছো, কারণ এল তোমাকে বন্ধু বানিয়েছে সেজন্য। লাইট তখন বলে বন্ধু, এল আর লাইট তো নকল বন্ধু, কিন্তু অরিজিনাল এল হচ্ছে কিরার শত্রু আর আমি হচ্ছে কিরা, ও আমার শত্রু। আর এল যেহেতু অনেক দূর এগিয়ে গিয়েছে তাই এলকে আমার এখন মারা ফরজ হয়ে গিয়েছে। আর আমি যদি কোনো অ্যাক্সিডেন্টে এলকে মারি তাহলে আমার উপর সন্দেহ অনেক কম হবে যে আমি কিরা, কিন্তু তারপরও আমার উপর যদি সন্দেহ আসেও কেউ এটা প্রমাণ করতে পারবে না। আর কালকেই এল বা রিওজাকের শেষ দিন হবে। আর অন্যদিকে এলকে দেখানো হয় আর এলের হাতে কিছু চুল ছিল, আর সে চিপকে বলে চিপ ইয়াগামি, যদি আমি কিছুদিনের মধ্যে মারা যাই তাহলে আপনি এটা ধরে নেবেন যে আপনার ছেলেই কিরা এবং সে আমাকে মেরেছে। চিপ
চিপ তখন জিজ্ঞাসা করে তুমি এই কথা কিভাবে বলতে পারো। এল তখন বলে চিন্তা করবেন না, ওয়াতারি পরবর্তী ইনভেস্টিগেশন আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে। আমি ওকে আগে সবকিছু বলে দিয়েছি, কিন্তু বাকিটা এখন আপনার উপর নির্ভর করছে। আর তখন চিপ রিওজাকির কাছে এসে বলে তুমি না বলেছিলে আমার ছেলের উপর তোমার কোনো সন্দেহ নেই, আমি এখন সত্যটা জানতে চাই, আমার ছেলের উপর কতখানি সন্দেহ রয়েছে তোমার, কত পার্সেন্ট। এল তখন বলে আমি নিজেও বুঝতে পারছি না আমি কি অনুভব করছি, আমি কখনো এটা ভাবতেও পারিনি। আর যদি সত্যি সেকেন্ড কিরার কিরার সাথে দেখা হয়ে থাকে তাহলে আমি অনেক বড় বিপদে রয়েছি। তবে হতে পারে হয়তো আমি ঠিক মতো ভাবতে পারছি না, এই জন্য আপনার ছেলেকে সন্দেহ করছি, কিংবা এরকমও হতে পারে কারণ আপনার ছেলে বাদে আর কেউ সন্দেহ করার মতো আমার নেই। তবে তারপরে আমি যদি মারা যাই আপনি অবশ্যই ধরে নেবেন যে আপনার ছেলেই কিরা। আর এখানে এলো মনে মনে বলে সত্যি আমার কাছে আর কোনো উপায় নেই, লাইটকে সন্দেহ করেছে আর কেউ নেই, কিন্তু আমার হাতে যে এভিডেন্স গুলো রয়েছে সেকেন্ড কিলার দেখা পেলে আমি ওকে ধরতে পারবো। তো এখানে আমরা এলের হাতে কিন্তু চুল এবং কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো ডিএনএ টেস্ট করা হয়েছে। তো সেকেন্ড কিলার যে টেপ গুলো পাঠিয়েছিল তার ডিএনএ কিন্তু আমাদের এল পেয়ে গিয়েছে। এখন জাস্ট সেকেন্ড কিলার সামনে আসলেই ওকে ধরে টেস্ট করতে পারলেই সেকেন্ড কিলারকেও ধরতে পারবে। আর অন্যদিকে আমরা লাইটের ইউনিভার্সিটির সিন দেখতে পাই যেখানে লাইট কিওমি টাকাটার সাথে কথা বলছিল আর না বলতে বল ব্যাপারে কথা বলছিল। আর তখনই সে সামনে এলকে বসে থাকতে দেখে, যে অনেকটা আমাদের গ্রামগঞ্জে পাট খেতে মানুষ যে টয়লেট করতে বসে সেভাবে বসছে আর কি। তো লাইট তখন টাকাটাকে চলে যেতে বলে আর সে এলের কাছে আসে আর এলকে জিজ্ঞাসা করে তুমি না বলেছিলে আমাদের পাবলিকালি দেখা করা উচিত নয়, এটা বিপজ্জনক নয় কি? এল তখন বলে দেখো তুমি যদি কিরা হও তাহলে আমার জন্য সমস্যা, আর যদি তুমি কিরা না হও তাহলে সমস্যা নেই, কারণ দুনিয়ার বাইরে একমাত্র তুমি আছো যে জানে আমি এল। আর তাছাড়া আমি আগেই হেডকোয়ার্টারে বলে দিয়েছি যদি আমি কিছুদিনের মধ্যে মারা যাই এটা আমি যেভাবেই মরি না কেন ধরে নেবেন যে তুমি কিরা। লাইট তখন মনে মনে বলে শালা করছি কি কামড়া। আর তারপরে এল লাইটকে আবারও বলে দেখো তুমি এমনিতেও আমাকে বলেছিলে যে তুমি স্কুলে একা ফিল করো, আর তাই আমি চলে এসেছি তোমার সাথে সঙ্গ দিতে। আর তাছাড়াও এমনিতেও আমি যতদিন মারা না যাচ্ছি ততদিন পর্যন্ত ইউনিভার্সিটি অনেক চমৎকার একটা জায়গা। লাইট তখন মনের কথা আটকে রেখে বলে সত্যি ভালো হয়েছে তুমি এখানে এসেছো, কারণ তুমি ছাড়া আমার লেভেলের কথা বলার মতো আর কেউ নেই। আর এরপর এল বলে কেন, ওই টাকাটা মেয়েটাও তো অনেক স্মার্ট আর অনেক ইন্টেলিজেন্টও, আর এই জন্য হয়তো তুমি ওর সাথে ঘুরছিলে। লাইট তখন মনে মনে ভাবে সত্যি কি ওকে আমার আজ মারা উচিত, কিন্তু আমি যখন ডিসাইড করে ফেলেছি আজ ওকে আমি মারবই, আর এই জন্য এই শালায় আমার সামনে চলে এসেছে আমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। আর তারপর এল বলে চলো ক্যাফেটেরিয়াতে গিয়ে বসে কেক খাই। তোরা দুজনে যখন যেতে থাকে তখনই এখানে মিশা চলে আসে আর সে এসেই বলে এখানে আমার একটা শুটিং ছিল এই জন্য এখানে চলে এসেছি। লাইট তখন মনে মনে বলে শালার মিশা তুই এত বোকা কেন? মিশা বলে আচ্ছা এই ছেলেটা কি তোমার বন্ধু? ও অনেক আলাদার চমৎকার। লাইট মনে মনে বলে না না সবকিছু ঠিক আছে, আশা করছি ও হ্যান্ডেল করে নেবে, ও যথেষ্ট বুদ্ধিমতী। এবং এখানে যেটা ভালো হয়েছে মিশা উল্টো এলের আসল নামটা দেখে নেবে আর তারপর ওর কাছ থেকে আমি জানতে পারবো। তো মিশা তারপরে এলের সাথে পরিচয় হয় যে আমি লাইটের গার্লফ্রেন্ড মিশা, আর তুমি? তো এল তখন বলে আমার নাম হচ্ছে হিডেকে রিওগা। তো মিশাই নাম শুনে শকড হয়ে যায়। আর তোমরা কি জানো এল কিন্তু ছোটখাটো বিষয় ছোটখাটো মুখের এক্সপ্রেশন নোটিস করে। তো লাইট তখন বলে মিশা তুমি অবাক হয়েছো? অ্যাকচুয়ালি অবাক হওয়ারই স্বাভাবিক, কারণ হেডেকে রিউকা নামে যে জনপ্রিয় পপ আইডল রয়েছে তার নাম আর আমার বন্ধুর নাম সেম, কিন্তু মিশা মনে মনে বলে ওর আসল নাম তো অন্য। আর লাইট তখন মনে মনে এলকে বলে দেখো এল তুমি আজকে কত বড় ভুল করে ফেলেছো এল, তোমার নাম আজকে আমি জেনে গিয়েছি। কিন্তু এখানে আমরা দেখতে পাই লাইট যখন এলের দিকে তাকায় তখন সে দেখে যে এল হাসছে। লাইট তখন মনে মনে ভাবে ও হাসছে কেন, ও কি এমন কিছু নোটিস করেছে? না, ও কোনোভাবে জানতে পারবে না যে মিশাই সেকেন্ড কিরা, তাহলে ও হাসছে কেন? এল তখন বলে লাইট তুমি অনেক লাকি, এত সুন্দরী একটা মেয়ে আর এত বড় একটা মডেল তোমার গার্লফ্রেন্ড। আর তারপর এল মিশাকে বলে আমি তোমার অনেক বড় ফ্যান। তো এটা শুনে মিশা খুশি হয় এবং আশেপাশের স্টুডেন্টরা বলতে থাকে আরে ওইটা তো মডেল মিশা, চলো যাই। তো আশেপাশে অনেক স্টুডেন্ট ঘিরে ধরে আর তখনই মিশাকে পেছন থেকে কেউ টাচ করে। মিশা বলে কেউ আমাকে টাচ করেছে, কিন্তু সেখানে এল ছিল। এল বলে কি খারাপ ঘটনা, কে তোমাকে টাচ করেছে? আমি একদমই ক্ষমা করবো না, এই সিচুয়েশনে কে সুযোগ নিয়েছে আমি তাকে শাস্তি দেবো, মানে এলই কিন্তু টাচটা করেছে। আর লাইট তখন মনে মনে বলে যে কোনো মূল্যে মিশার কাছ থেকে আমার এলের আসল নামটা এখন জানতে হবে, কিন্তু এখন এখানে অনেক মানুষ রয়েছে, ওর আসল নামটা আমি জানতে পারছি না। কিন্তু তখনই সেখানে মিশার ম্যানেজার চলে আসে এবং সে বলে তুমি কি আবার লেট করতে চাও, তোমার শুটিং এ যেতে হবে না? তো মিশা সেখান থেকে চলে যেতে থাকে আর লাইট মনে মনে বলে না এটাই ঠিক হয়েছে, ওর ম্যানেজার ওকে নিয়ে যাচ্ছে। তো মিশা এখান থেকে যাক, তারপর আমি ওকে কল করে সিম্পলি ওর কাছ থেকে খালি নামটা জিজ্ঞেস করবো। তো এরপর মিশা চলে যাওয়ার পর লাইট বলে চলো এল। এল বলে হ্যাঁ চলো, কিন্তু লাইট তখন বলে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তো এই কথা বলে লাইট করে কি অন্যদিকে যেতে থাকে আর ওর পকেট থেকে মিশার ফোন বের করে বলে এল তোমার খেলা শেষ। আর ও যখনই মিশাকে কল দেয় ওই জায়গায় রিং বাজে। তো এরপর লাইট যখন পেছনে থাকায় ফোনের আওয়াজ পায় আর পেছনে ঘুরে দেখতে পায় এল এর হাতে মিশার ফোন, আর সে ফোন উঠিয়ে বলে হ্যাঁ আপনি কার সাথে কথা বলতে চান? আর লাইট রেগে তখন বলে মানে কি? এল তখন বলে হয়তো ভিড়ের মধ্যে কেউ আপনার ফোনটা ফেলে দিয়েছে। তো লাইট এরপর এল এর কাছে আসে এবং বলে এটা মিশার ফোন, এটা দাও আমি ওকে ফিরিয়ে দেবো। তো এরপর এল সেখান থেকে চলে যেতে থাকে আর লাইট মনে মনে বলে এল ভাবে সে অনেক স্মার্ট, কিন্তু ও জানে না যে মিশার কাছে আরেকটা ফোন রয়েছে। তো আমি মিশার ওই ফোনে কল করতে যাচ্ছি। তো এরপর যখন সেই নাম্বারে কল করে আবারও সেই রিংটা এখানেই বাজে আর তখন এল লাইটের কাছে এসে বলে আমার মতে এটা অনেক চমৎকার একটা নিউজ, কিন্তু তোমার জন্য এটা খারাপ নিউজ হতে পারে। মিশাকে অ্যারেস্ট করা হচ্ছে কারণ ওর উপর আমার সন্দেহ যে ওই সেকেন্ড কিরা হতে পারে। তো এটা শুনে লাইটের ঘাম ছুটে যায়, ও মনে মনে বলে ও মিশার ব্যাপারে কিভাবে আন্দাজ করতে পারে, আমি কখনো ভাবতেও পারিনি ও এত দ্রুত জানতে পেরে যাবে। আর এল তখন বলে ওই সেকেন্ড কিরা যখন তার ভিডিও মেসেজগুলো পাঠিয়েছিল, যে টেপগুলো
পাঠিয়েছিল সেগুলোর মধ্যে অনেক এভিডেন্স ছিল, যেমন চুল ছিল, ফিঙ্গারপ্রিন্ট ছিল, আর সেই সব কিছু মিশার সাথে ম্যাচ করেছে। কিন্তু যখন মানুষ জানতে পারবে যে মিশাকে সেকেন্ড কিরা সন্দেহ করে আমরা গ্রেপ্তার করেছি, তখন অনেক গন্ডগোল হতে পারে। তো এর জন্য আমরা মিশার ম্যানেজারের উপর ড্রাগ ডিলিং এর কেস লাগিয়েছি যে ও মাদক বিক্রি করে, আর তারপর আমরা মিশাকে এটা বলে ডেকে নিয়ে যাব যে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এই কারণে মানুষের সম্পর্কে জানতেও পারবে না। আর তখন আমাদের ইমাজিন ওয়ার্ল্ড বা কল্পনার পৃথিবী দেখানো হয়, যেখানে আমরা দেখি লাইট একটা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে রয়েছে এবং সে বলে মিশা অনেক বোকামি করেছে, ওর ভিডিও আর প্রমাণগুলো আগে ধ্বংস করে দেওয়া উচিত ছিল। আর এল এটাই ভেবেছিল যে সে লুকানোর বদলে আমার সামনে এসে আমার সাথে লড়াই করবে, আমার সাথে মুখোমুখি লড়াই করবে। আর এটা বলে লাইট বিল্ডিং থেকে লাফ দেয় এবং বলে আমার চালে ভুল ছিল। আর লাইট যখন নিচে পড়তে যাচ্ছিল তখন হঠাৎ করে থেমে বলে না, এখন আমি হার মানবো না, আসল লড়াই তো মাত্র শুরু হচ্ছে। আর এদিকে এল ওয়াতারিকে জিজ্ঞাসা করে ওকে কিছু বলেছে, ক্যামেরা অন করো। আর আমরা দেখতে পাই মিশাকে অলরেডি ধরে আনা হয়েছে আর তার হাত পা চোখ সব বেঁধে রাখা হয়েছিল এবং অনেক হাই পাওয়ারে আলো ওর দিকে মারা ছিল, যাতে মিশা কোনোভাবেই কাউকে দেখতে না পায়, কারণ সবার সন্দেহ ও কাউকে দেখতে পেলেই মেরে ফেলতে পারে। আর তারপর এল বলে ওর উপর সেকেন্ড কিরা হওয়ার সন্দেহ রয়েছে, তাই ভেবে বন্দী করা হয়েছে। চিপ তখন বলে হ্যাঁ, ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আমরা আগেই পেয়েছি, তো ওর সেকেন্ড কিরা হতেই পারে। তখন এল বলে হ্যাঁ, এতে কোনো ভুল নেই, আমাদের শুধু জানতে হবে ও আসল কিরার ব্যাপারে কতখানি জানে এবং আসল কিরাকে আর ওরা মানুষদের কিভাবে মারে। তো এরপর এল ওয়াতারিকে বলে আমার যা কিছু দরকার সবকিছু করো, শুধু ওর মুখ থেকে সত্যিটা বের করো। তো এরপর এল করে চিপকে বলে মিস্টার ইয়াগামি, আমি আপনাকে বলে দেই আপনার ছেলে লাইট হচ্ছে আমার মেইন সাসপেক্ট এবং আপনার ছেলেকে আমি জিজ্ঞাসাবাদের জন্য ডাকবো, তো এই জন্য আপনি প্রস্তুত থাকুন। আর এরপর আমরা 3 দিন পরের সিন দেখতে পাই, যেখানে ওয়াতারি বলে এল মিশা কিছু বলছে, তাড়াতাড়ি ক্যামেরার সামনে যাও। আর তখনই এল করে কি লাভ দিয়ে সোফায় বসে পড়ে এবং ভাবে ফাইনালি হয়তো ও বলতে রাজি হয়েছে। তো মিশা তখন বলা শুরু করে আমি আর সহ্য করতে পারছি না, আমাকে দ্রুত মেরে ফেলো। আর রাইজাবা তখন বলে ও এখন অনেক ছোট, আমরা মনে হয় ওকে অনেক বেশি যন্ত্রণা দিয়ে ফেলেছি। আর এল তখন মাইকে বলা শুরু করে মিশা আমানে, তুমি কি আমার কথা শুনতে পারছো? মিশা বলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, প্লিজ আমাকে মেরে ফেলো। আর এল তখন বলে দেখো এই জন্যই তোমার সাথে এমন করা হচ্ছে, কারণ আমরা বিশ্বাস করি তুমি সেকেন্ড কিরা। তুমি কি বিশ্বাস করো তুমি সেকেন্ড কিরা? মিশা বলে না, আমি সেকেন্ড কিরার ব্যাপারে কিছুই জানি না, কিন্তু আমি জাস্ট এগুলো সহ্য করতে পারছি না, এর চেয়ে ভালো আমি মরে যাই, আমাকে তাড়াতাড়ি মেরে ফেলো, যদি সম্ভব হয় এক্ষুনি মেরে ফেলো। আর তখনই মিশার কাছে র্যাম আসে এবং মিশাকে বলে তুমি কি এটাই চাইছো মিশা? মিশা বলে হ্যাঁ আমাকে মেরে ফেলো। র্যাম বলে সত্যি কি তুমি চাও আমি তোমাকে মেরে ফেলি? মিশা বলে হ্যাঁ আমাকে মেরে ফেলো। আর র্যাম তখন বলে আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে কিন্তু আমি লাইটকেও মেরে ফেলবো, কারণ এই সবকিছু ওর প্ল্যান ছিল। মিশা তখন বলে না আমাকে মেরে ফেলো। র্যাম তখন বলে মিশা তুমি কি সত্যি ওর জন্য মরতে চাও? মিশা বলে ঠিক আছে, তুমি যদি আমাকে মারতে না পারো। কিন্তু তখনই রিওজাকে বলে তাড়াতাড়ি ওর মুখ বন্ধ করে দাও, ওর জিহ্বা নাড়াতে দিও না। তুই এরপর ওয়াতারি করে কি মিশার মুখটা বন্ধ করে দেয়, মানে ওরাও সন্দেহ করছে মিশা কারোর সাথে কথা বলছে বা কোনো জাদু মন্ত্র করছে। আর তারপর এল বলে এমন কি হতে পারে যে কিরা মিশাকে মারার আগে কন্ট্রোল করছে। আর এদিকে আমরা দেখি র্যাম লাইটের কাছে আসে আর র্যাম বলে আমি মিশাকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু ও মানা করে দিয়েছে, কারণ ও যদি মারা যায় তাহলে প্রমাণ হবে যে ওই সেকেন্ড কির এবং তোমার উপরে ক্রাইম সাসপেক্ট আসবে, কারণ আমি যদি ওখানে সবাইকে মেরে দেই তাহলে প্রমাণ হয়ে যাবে মিশাই সেকেন্ড কিরা এবং এতে তুমিও ধরা পড়বে। কিন্তু ও যখন আর সহ্য করতে পারছিল না তখন ও বলেছিল আমি যেন ওকে মেরে ফেলি। আর এরপর আমি যখন বলে আমি তাহলে এলকেও মেরে ফেলবো, ও বলেছে না ওকে কিছু করো না, ও তোমাকে আসলে অনেক ভালোবাসে এবং ও চায় তুমি ওকে ভালোবাসো। তো অনেকবার আমাকে মারতে বলেছে কিন্তু আমি ওকে মারতে পারিনি, কিন্তু মিশাকে আমি এভাবে দেখতেও পারছি না, তাই এ থেকে মিশাকে বাঁচানোর আমার কাছে একটাই উপায় ছিল। লাইট তখন বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ডেথ নোটের মালিকানা বাজেয়াপ্ত করা। র্যাম তখন বলে একদম ঠিক ধরেছো, কারণ ও যদি ডেথ নোটের মালিকানা ত্যাগ করে তাহলে ডেথ নোটের রিলেটেড যত ওর মেমোরি রয়েছে সব গায়েব হয়ে যাবে এবং সব ভুলে যাবে, এবং এই নোটবুক দিয়ে যতগুলো খুন করেছে সবও ভুলে যাবে এবং ডেথ নোটে আর কোনো চিহ্ন থাকবে না। এর সাথে তোমাকেও ভুলে যাবে যে তুমি কিরা। আর এটা হলে যেটা হবে মিশার মেমোরি পুরো রিস্টোর হয়ে যাবে, ও না ডেথ নোট না শিনিগামি না তোমার ব্যাপারে কোনো কিছু ও জানবে না। আর এখন থেকে মিশা আমাকে আর রিওকেও দেখতে পাবে না। আর তারপর আমাদের কয়েক ঘন্টা আগের সিন দেখানো হয় যেখানে র্যাম মিশাকে বলে মিশা তুমি কিন্তু শিনিগামির ব্যাপারে সব ভুলে যাবে। মিশা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। র্যাম বলে তুমি যাকে ভালোবাসো সে কিন্তু একজন মানুষ, সে হচ্ছে লাইট, তুমি তার ব্যাপারে ভুলবে না, তোমার ইমোশন যেমন ছিল তেমনই থাকবে। তাহলে মিশা আমি কি এই নোটবুকের মালিকানা নিয়ে নেবো আবার? মিশা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দেয়। আর র্যাম তখন বলে ঠিক আছে, বাকি সবকিছু লাইট ইয়াগামের উপর ছেড়ে দাও। তো এখানে মিশা অনেক কাঁদে আর তখন র্যাম মিশার মাথায় হাত রাখে আর এর ফলে মিশার চুল উড়ে যায়। আর এই জিনিসটা এল নোটিস করে এবং ভাবে এটা কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব। আর ওইদিকে মিশার তো সকল মেমোরি চলে গিয়েছে, কারণ ডেথ নোটের মালিকাও আর নেই। আর র্যামও সেখান থেকে চলে যায়। আর এদিকে আমাদের আবার বর্তমানের সিন দেখানো হয়। র্যাম বলে মিশার ডেথ নোটের ব্যাপারে আর কিছুই মনে থাকবে না। লাইট বলে হ্যাঁ আমি এমনটা ভেবেছিলাম যে মিশাকে বাঁচানোর এটা একমাত্র উপায়, আর যদি মিশার মধ্যে ডেথ নোটের কোনো মেমোরি না থাকে ওকে ছাড়ানো অনেক সহজ হবে। তো র্যাম তখন বলে আমি জানি লাইট তুমি এটাই চাইছিলে আর এজন্য আমি মিশাকে এটাই বলেছি, কিন্তু তুমি যদি এখন মিশাকে না বাঁচাও, পরবর্তী দায়িত্ব যদি না নাও, আমি তোমাকে মেরে ফেলবো। তো এই কথা শুনে লাইটের ঘাম ঝরে যায় এবং বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি র্যাম, আমি হয়তো জানি যে এল এরপর কি করতে চলেছে আর আমার কাছে একটা আইডিয়া আছে। আর এখন তোমাকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে রিওক। তো এখানে রিওক অবাক হয়ে যায় যে লাইট বলে কি আমাকে বিদায় দেবে। আর এখানেই 15 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। সিরিয়াসলি ভাই 15 নম্বর এপিসোড এসে পুরো জমে গিয়েছে, জমে পুরো ক্ষীর হয়ে গেছে ডেথ নোট। এবং আমি জানি এই পুরো সিরিজটা কমপ্লিট করার পরে ডেথ নোটের একটা হিউজ ফ্যান বেস হয়ে যাবে লাইট ইয়াগামি রিওকের, তারপর র্যাম মিশা এল এর। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তবে বাই চান্স মাঝে মাঝে
যদি 2-1 দিন গ্যাপ যায় আমি আশা করি তোমরা ওটা সহজভাবে নেবে, কারণ বুঝতেই পারছো এতগুলো চ্যানেল হ্যান্ডেল করা, এতগুলো চ্যানেলের রেগুলার কাজ করা মোটেও একটা সহজ ব্যাপার নয়। তুমি চিন্তা করো একজন মানুষকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে বা না ঘুমিয়ে সেম কাজ করতে হচ্ছে এবং দিনে প্রায় 8টা 9টা 10টা ঘন্টা এটার পেছনে যাচ্ছে। তো তোমার কাছে মনে হতে পারে জাস্ট উনি কাজে বসলো, ব্যাপারটা এরকম নয়। আমার ফ্যামিলির কাজ থাকে, এই কাজ থেকে ওই কাজ থাকে, সবসময় দেখা যায় যে এটার উপরেই থাকতে হয়, এমনকি আমি বিকালে ঘুরতেও বেরোতে পারি না। তো আমি তোমাদের এন্টারটেইন করার জন্য যে কাজটা করি এটা অত সহজ কাজ নয়। তবে তারপরে ভাগ্য ভালো যে ডেথ নোট, তারপর জুজুৎসু কাইজেন, হ্যারি পটার এবং র্যান্ডম অনেক ভালো ভালো সিনেমা আমরা এক্সপ্লেন করছি। তার ফলে যেটা হচ্ছে কাজ করছি, কষ্ট হচ্ছে, কিন্তু এর সাথে আমার নিজেরও এন্টারটেইনিং হচ্ছে। তো আমার মূল এন্টারটেইনিং হচ্ছে এটাই, কাজ করা। আমি যখন কাজ করি একটা সিনেমা সম্পর্কে জানা হয়, একটা সিরিজ সম্পর্কে জানা হয়, তো কাজে কষ্ট আছে কিন্তু মনের বুঝ দেই, মজাও তো পাচ্ছি শালা। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো, টেক কেয়ার।